নতুন নির্বাচন কমিশন গঠন করলেন রাষ্ট্রপতি। সিইসি হলেন সাবেক সচিব কেএম নুরুল হুদা। দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন নতুন সিইসি। আজ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। বাংলাদেশ এখনও জঙ্গি হামলার হুমকিতে, মার্কিন পররাষ্ট্র দফতরের এমন তথ্যের সাথে একমত নন নিরাপত্তা বিশ্লেষকরা ও পুলিশ প্রশাসন। 52 স্মৃতি ধরে রাখতে নিরলস কাজ করছে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র। ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত সংগ্রহশালায় রয়েছে অনেক দুর্লভ নথিপত্র। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা জান্নাত। অর্থী দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কেএম নুরুল হুদাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে আরও 4 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি তাদের নিয়োগ অনুমোদন করার পর তা গেজেট আকারে প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার রাতে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য জানান। আরও জানাচ্ছেন জুবায়ের মাহমুদ। দেশের দ্বাদশ নির্বাচন কমিশন গঠনের জন্য গত 25শে জানুয়ারি সার্চ কমিটি গঠন করে 10 কার্যদিবসের মধ্যে নাম প্রস্তাব করতে বলেন রাষ্ট্রপতি। এরপর ওই কমিটি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া দেশের 31টি রাজনৈতিক দলকে নতুন ইসি গঠনে নামের প্রস্তাব জমা দিতে বলে। এরপর বিএনপি, আওয়ামী লীগ সহ দেশের 27টি রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে 128টি নাম জমা দেয়। এসব নামের মধ্য থেকে সার্চ কমিটি সোমবার বিকেলে রাষ্ট্রপতির কাছে কমিশনার পদে 8 জন এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কেএম নুরুল হুদা এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদারের নাম প্রস্তাব করে। রাষ্ট্রপতি সার্চ কমিটির প্রস্তাবিত ওই নামের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কেএম নুরুল হুদাকে নিয়োগ দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মাহবুব তালুকদার সাবেক অতিরিক্ত সচিব, তারপরে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক সচিব, বেগম কবিতা খানম অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাজশাহী এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। সিইসি হলেন জনাব কেএম নুরুল হুদা, সাবেক সচিব। মন্ত্রিপরিষদ সচিব জানান, সার্চ কমিটির কাছে বিএনপির প্রস্তাব করা 5টি নাম থেকে মাহবুব তালুকদারকে এবং আওয়ামী লীগের প্রস্তাব করা নামের মধ্য থেকে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানমকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। জনাব মাহবুব তালুকদার সাবেক অতিরিক্ত সচিব, আরেকটা নাম মহামান্য অনুমোদন করেন নেই, কিন্তু ছিল ডক্টর তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার। আওয়ামী লীগের প্রস্তাবিতের মধ্যে বেগম কবিতা খানম অবসরপ্রাপ্ত দায়রা জজ। তবে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যাকে বেছে নেওয়া হয়েছে তার নাম আওয়ামী লীগ ও বিএনপির প্রস্তাব করা নামগুলোর মধ্যে ছিল না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। সদস্য ছিলেন সিইসি নুরুল হুদা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। তিনি 2006 সালে সচিব হিসেবে অবসরে যান। জুবায়ের মাহমুদ, নিউজ 24, ঢাকা। এদিকে রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম সহ সবার সহযোগিতা চেয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা অনেক বড় দায়িত্ব। নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি বিএনপি। এ বিষয়ে আজ আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান বলবে বিএনপি। এই তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পায় নতুন নির্বাচন কমিশন। তবে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মঙ্গলবার 20 দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন। এরপর গুলশান কার্যালয়ে নতুন নির্বাচন কমিশন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আগামীকাল আমাদের 20 দলের সঙ্গে বৈঠক হবে। বৈঠকের পরে আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।
বাংলাদেশে এখনও জঙ্গি হামলার হুমকিতে, এমন তথ্য প্রকাশ পেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন রিপোর্টে। এই প্রতিবেদনের সাথে কিছুটা দ্বিমত পোষণ করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন এখনও পুরোপুরি সম্ভব হয়নি জঙ্গি দমন, তবে পুলিশের দাবি বাংলাদেশ এখন অনেক নিরাপদ। বিস্তারিত থাকছে মৌ খন্দকারের প্রতিবেদনে। 2014 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা ভারতীয় উপমহাদেশে তার শাখা খোলার ঘোষণার পর থেকেই নামে বেনামে মাথাচাড়া দিয়ে উঠতে থাকে বিভিন্ন দেশীয় জঙ্গি সংগঠন। পরিসংখ্যান বলছে 2015 সালের জানুয়ারি থেকে আল কায়দা এবং তার অভ্যন্তরীণ সহযোগী আনসারুল ইসলাম প্রধানত ঢাকায় সংগঠিত 60টি সন্ত্রাসী হামলার ঘটনা স্বীকার করেছে। তবে সবশেষ গেল বছরের 1 জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব প্রমাণ দেয়। এরপর সরকারের নানা উদ্যোগে গত 1.5 বছরে জঙ্গি দমনে নেয়া সরকারের নানা উদ্যোগে এসেছে সফলতা। বন্দুকযুদ্ধ এবং আস্তানায় সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত হয়েছে বেশ কয়েকজন জঙ্গি। তারপরও মার্কিন পররাষ্ট্র দপ্তরের আশঙ্কা বাংলাদেশের ঝুঁকি এখনও কমেনি। এই বিষয়ে কি ভাবছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা? সম্ভব না, এটা বললে ভুল হবে, কারণ এর এতগুলো পন্থা, এতগুলো উৎস, এতগুলো রাস্তা, তো সবগুলো যে আপনি বন্ধ করতে পারবেন সেটি হচ্ছে একবারে পারবেন না। ক্রমান্বয়ে যে সংগঠিত শক্তিগুলো এটি করে, সেই শক্তিগুলোকে যদি আপনি আঘাত করতে পারেন, তাদেরকে যদি নির্মূল করা যায় বিশ্বব্যাপী, তাহলে এই জঙ্গি অর্থায়ন নির্মূল হবে। তবে জঙ্গি দমনে যারা অগ্রণী ভূমিকায়, সেই পুলিশ বাহিনীর দাবি জঙ্গিরা এখন অনেকটা দুর্বল। মেইন যে নেটওয়ার্ক, সেটা আমরা আশা করছি সেটাকে আমরা অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি, এবং আমরা যেটা আরও মনে করছি যে এটা হয়তো জঙ্গিবাদ কিন্তু একটা বৈশ্বিক সমস্যা, এটা থাকবেই। আমাদের অবশ্যই এখন নিয়ন্ত্রণে আছে, এবং আমরা আমাদের যে সার্বিক যে পরিস্থিতি সেটা সম্পর্কে আমাদের নজরদারি রয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দফতরের রিপোর্টকে বিবেচনায় নিয়ে আরও বেশি সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। গাইবান্ধার উপনির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে বৈঠক করেছে আওয়ামী লীগের নির্বাচন মনোনয়ন বোর্ড। সোমবার সন্ধ্যায় গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল বছরের 31 ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বাড়িতে ঢুকে গুলি চালিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। লিটনের মৃত্যুর মধ্য দিয়ে গাইবান্ধা 1 আসনটি শূন্য হয়ে পড়ে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সেখানে উপনির্বাচনের মধ্য দিয়ে নতুন সংসদ সদস্য নির্বাচন করা হবে। ফলে সেই আসনে আওয়ামী লীগ কাকে প্রার্থী করবেন সেই বিষয়গুলো ঠিক করতে সভাটি অনুষ্ঠিত হয়। দলীয় প্রার্থীর নাম পরে গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে দলের নেতারা। এদিকে রবিবার মারা যান সুনামগঞ্জের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। নিয়ম অনুযায়ী ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুর রিমান্ড শুনানি আজ। গতকাল তাকে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। এর আগে রোববার রাতে রাজধানীর শ্যামলী থেকে তাকে আটক করে পুলিশ। এরপর রাতেই তাকে সিরাজগঞ্জ নিয়ে যাওয়া হয়। গতকাল তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত আসামি মিরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে। এবার অমর একুশে বইমেলা নিয়ে আমাদের আয়োজন প্রাণের মেলা গ্রন্থমেলা। এবারে গ্রন্থমেলা নান্দনিকভাবে সাজানো হয়নি বলে অভিযোগ করছেন লেখক, প্রকাশক ও পাঠকদের অনেকে। তারা বলছেন মেলা শুরুর আগে এর নান্দনিকতা নিয়ে অনেক কথা বলেছিল বাংলা একাডেমি, কিন্তু এসব কথার সঙ্গে বাস্তবতার মিল খুবই কম। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। মেলার নান্দনিক সৌন্দর্য বাড়াতে গাছ লাগানো, বইপ্রেমীদের বিশ্রামের জন্য বসার জায়গা, কৃত্রিম ঝর্ণার সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেওয়া সহ নানা কিছু করার কথা দিলেও অভিযোগ রয়েছে মেলার 6ষ্ঠ দিনেও কথা রাখতে পারেনি বাংলা একাডেমি।
প্রত্যেকবারই এসে যে সমস্যাটা হয়, হাঁটতে হাঁটতে আমাদের একেবারে পা ব্যথা হয়ে যায়, কোনো রকমই আমি ব্যবস্থা দেখি না বসার। আমাদের এই মেলাটা যেন এমনভাবে পরিকল্পনা করা হয়, একটা দর্শক ঢুকলে সেজন্য সবগুলো স্টলের সামনে একবার মুভমেন্ট করতে পারে। কিন্তু মেলা আরও ডেকোরেশনের আমার অভাব মনে হচ্ছে, যেরকম একটা ঝর্ণা থাকলে ভালো হতো, বসার একটা সুন্দর পরিবেশ থাকলে ভালো হতো। বাংলা একাডেমি আসলে এখন আর খুব আগে যেরকম ক্লাসিক বই প্রকাশ করতো সেরকম বই আর প্রকাশ করছে না। ময়লা আবর্জনা পরিষ্কারের কার্যক্রমে কিছুটা উন্নতি দেখা গেলেও চালু হয়নি সোহরাওয়ার্দী উদ্যানের তথ্যকেন্দ্র। আমরা গাছ এনে সেটা সাজানোর চেষ্টা করব, একটা সবুজের আবহ সৃষ্টি করব, সেটা আমরা করব। উদ্যানের ভিতরে তথ্যকেন্দ্রে আপনি গেলে দেখবেন সেখানে সেটি এখন প্রস্তুত আছে, সেটা প্রস্তুত আছে। আজকে সেখানে পাচ্ছেন না আপনারা, তাহলে সেটা আমি দেখব। আমি প্রথম জানলাম যে আপনি সেখানে তথ্য পাচ্ছেন না, সেটা আমি দেখব এবং কার্যকরী ব্যবস্থা নেব। সোমবার মেলায় নতুন 90টি বই এসেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সদ্যপ্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের কাব্যগ্রন্থ জলে খুঁজি ধাতব মুদ্রা। হুমায়ুন আহমেদ বিহীন বইমেলা হলেও তার বইয়ের ব্যাপক চাহিদা বলে জানান বিক্রেতারা। বিকেল 4টা পর্যন্ত মেলা নিষ্প্রাণ থাকলেও প্রতিদিন 5টার পর মেলা প্রাণের ছোঁয়া পায়। ধীরে ধীরে মেলা আরও জমে উঠবে বলে জানান প্রকাশকরা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস ও অমর স্মৃতি ধরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে ধানমন্ডির ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগ্রহশালায় স্থান পেয়েছে ভাষা আন্দোলনের দুর্লভ সব ছবি ও নথিপত্র, যেগুলো দেখতে প্রতিদিনই ভিড় করছে দর্শনার্থীরা। জাদুঘর ঘুরে এসে আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ধানমন্ডি 10 নম্বর রোডের 5 নম্বর বাড়ি। 2005 সালে এই বাড়ির ছোট্ট একটি কক্ষেই রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস রক্ষায় কাজ শুরু করেছিলেন 1952 সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব। কিন্তু পরের বছরই মৃত্যু হয় এই ভাষা সংগ্রামীর। তবু থেমে থাকেনি স্বপ্ন। 2 বছর পর 2007 সালে গোলাম মাহবুবের স্ত্রীর সক্রিয় প্রচেষ্টায় ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ট্রাস্টের আওতায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। ভাষা আন্দোলনের মুখপত্র, তৎকালীন সাপ্তাহিক সৈনিক পত্রিকার মূল কপি, সিলেট থেকে প্রকাশিত নওবেলাল পত্রিকা, 1947 সালে প্রকাশিত সেই প্রথম পুস্তিকা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু সহ অনেক দুর্লভ সংগ্রহই রয়েছে এই জাদুঘরে। আমরা যে ভাষা আন্দোলন নিয়ে গর্ব করি, যে ভাষা আন্দোলনকে স্বাধীনতার প্রস্তুতি পর্ব হিসেবে, স্বাধীনতার মূল সোপান হিসেবে চিহ্নিত করি, কিন্তু এই রাষ্ট্রভাষা আন্দোলনের যে গুরুত্বপূর্ণ স্মারক, যেখানে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, এই সব স্মৃতি চিহ্নগুলো যদি আমরা বর্তমান প্রজন্মকে জানিয়ে দিতে না পারি, পরিচিত করতে না পারি, তাহলে এই যে আমাদের গর্ব করা, এই গর্ব করার সার্থকতা কতটুকু আছে আমার যথেষ্ট সন্দেহ আছে। ভাষার মাসে প্রদর্শনীর জন্য বাড়ির আঙিনায় সারি সারি সাজিয়ে রাখা হয়েছে মূল্যবান অনেক ছবি। ছবির উপরে সংক্ষেপে তুলে ধরা হয়েছে সেই সময়কার ইতিহাস। ভাষা সংগ্রামের এই ইতিহাস স্বচক্ষে দেখতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। ইতিহাসের অমর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ছবিগুলোই প্রমাণ করে কতটা সংগ্রাম, কতটা ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পাওয়া এই বাংলা ভাষা। আর সে কারণেই শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই নয়, ভাষার জন্য এই ভালোবাসা টিকে থাক সারা মাস, সারা বছর, এমনকি যুগ যুগ ধরে। এমনটাই প্রত্যাশা ভাষা সৈনিক এবং বাংলা ভাষা প্রেমীদের। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে খেলার খবর। অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতার 26তম আসরের শিরোপা জিতেছে বিকেএসপি। ফাইনালে ঢাকা শিক্ষা বোর্ডকে 5-0 গোলে হারিয়েছে তারা। জাতীয় যুব টুর্নামেন্টে বিকেএসপির এটি 13তম শিরোপা জয়। সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির শফিউল আলম শিশির। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুল ইসলাম।
মাওলানা ভাসানী স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ের ম্যাচে বিকেএসপির কাছে পাত্তাই পায়নি ঢাকা শিক্ষা বোর্ড। একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে তাদের। গোল পেতে অবশ্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় বিকেএসপিকে। খেলার 20 মিনিটে সোহানের গোলে এগিয়ে যায় তারা। এরপর 28 মিনিটে লিড দ্বিগুণ করেন দেবাশিস কুমার। এর 1 মিনিট পরেই মহসিনের গোলে 3-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বিকেএসপি। বিরতির পর আক্রমণের ধার যেন আরও বেড়ে যায় বিকেএসপির, তবে ডিফেন্ডারদের কল্যাণে বারবার বেঁচে যায় শিক্ষা বোর্ড। 37 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মহসিন, আর 58 মিনিটে এবারের আসরে নিজের 20তম গোল করেন সোহান। শেষ পর্যন্ত 5-0 গোলের ব্যবধানে জিতে শিরোপা ধরে রাখে বিকেএসপি। এবারের আসরে সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির শফিউল আলম শিশির, আর 7 ম্যাচে 20 গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন একই দলের সোহানুর রহমান। আমার প্রথমত লক্ষ্য হচ্ছে জাতীয় দলে খেলা বাংলাদেশ, সো ওইটার জন্য আমি কাজ করে যাব যতটুকু পারি। এটা হয়েছে আমার আসলে বিশ্বাস হচ্ছে না যে আমি এত দূর পর্যন্ত পারছি। সব কিছুর মূলে আমাদের কোচ, টিম, সবার সাহায্য আছে। টুর্নামেন্টটা আমার জন্য অনেকটাই ইম্পর্টেন্ট ছিল, কারণ ন্যাশনাল টিমে ঢোকার জন্য আমি যে স্পেশাল পেনাল্টি কর্নারি সেটা আমি তা প্রমাণ করতে পারবো। জাতীয় দলে ঢোকাটা এখন আমার জন্য ধরতে গেলে অনেকটাই কঠিন, কিন্তু আমি চেষ্টা করে যাব, পরেটা উপরালা। প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে 30,000 এবং রানার্স আপ দলকে 20,000 টাকার চেক প্রদান করা হয়। তৌহিদুল ইসলাম, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। অসৎ আচরণকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি আজও অব্যাহত রেখেছে রুয়েট শিক্ষক সমিতি। সোমবার কোনো বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। 33 ক্রেডিট বাতিলের দাবিতে আন্দোলন চলাকালীন শিক্ষকদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর মন্তব্য ও শিক্ষকদের 22 ঘন্টা অবরুদ্ধ করে রেখে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন সমিতির সভাপতি অধ্যাপক নীরেন্দ্রনাথ মুস্তাফি। এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি বহাল থাকবে বলে জানান তিনি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাক্ট আইনে সমন্বিত 15% ভ্যাটকে 7% করা সহ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে কিছু সংশোধনী আনার পরামর্শ দিয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতারা। সোমবার বিকেলে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের পরামর্শ দেন তারা। যারা নিয়মিত কর দিচ্ছে তাদের উপর চাপ না বাড়িয়ে করের আওতা বাড়ানোরও আহ্বান জানান তারা। এ সময় এনবিআর চেয়ারম্যান ভ্যাট আইন বাস্তবায়ন সহ তাদের উদ্যোগগুলো বাস্তবায়নে ডিসিসিআইয়ের সহযোগিতা চান। জনগণকে করদানি উৎসাহ দিতে জাতীয় রাজস্ব বোর্ড সচেতনতামূলক কার্যক্রম চালাবে বলেও জানান নজিবুর রহমান। ভ্যাটকে 15% থেকে নামিয়ে 7% নিয়ে আসা। আমাদের আরেকটা প্রস্তাব হচ্ছে যে টার্নওভার ট্যাক্সটা আপনার যেটা 30 থেকে 80 করেছেন সেটা 50 থেকে 1 কোটি 20 নিয়ে যাওয়ার জন্য ইসিআর মেশিন যেটা আপনারা দিয়েছেন এটা যদি সকলকে দেওয়া যায়। তিনটা বিষয় আপনাদের সহযোগিতা আবারও চাচ্ছি, যে ভ্যাট বিষয়ক প্রচারণাতে সহায়তা করা। দ্বিতীয়ত হচ্ছে যে সুনির্দিষ্টভাবে 1 জুলাই 2017-তে নতুন আইন বাস্তবায়ন হচ্ছে। প্রথম ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস সম্মেলনে ঢাকা চেম্বারের সম্মানিত সভাপতিকে একজন মুখ্য আলোচক হিসাবে আমন্ত্রণ। পার্টেক্স কেবলস লিমিটেডের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারের কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম ও পার্টেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান সুলতানা হাশেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, দেশ জুড়ে নিরাপদ বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করতে পার্টেক্স কেবলস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে পণ্য বাজারজাত করতে যাচ্ছে। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।
আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্য সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের তীব্র বিরোধিতা করেছেন ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার জন বারকো। ট্রাম্পের ভাষণের বিরুদ্ধে পার্লামেন্ট 163 সাংসদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন বারকো। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি আরও বলেন, পার্লামেন্টে একজন বিদেশি নেতার ভাষণ দেওয়ার সুযোগটি স্বয়ংক্রিয় অধিকার নয়, এটি তার অর্জিত সম্মান। ব্রিটিশ পার্লামেন্টের বর্ণবাদ এবং লিঙ্গ বৈষম্য বিরোধী অবস্থানের জন্যই তিনি নয়া মার্কিন প্রেসিডেন্টের ভাষণের বিরোধিতা করছেন বলেও উল্লেখ করেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার। এমনকি ট্রাম্পকে পার্লামেন্টের অন্য কোনো কক্ষেও দেখতে চান না বলে জানান বারকো। বিদেশি কোনো রাষ্ট্রনেতাকে পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য যে 3 জনের অনুমোদন প্রয়োজন, হাউস অব কমন্সের স্পিকার তাদের একজন। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথমে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। এখানে প্রথমে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে কেএম নুরুল হুদা সিএসি, নতুন নির্বাচন কমিশন ঘোষণা, কমিশনার হলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী। এছাড়া আছে টেকনাফের জনপ্রতিনিধিদের ঘরে ঘরে ইয়াবা ব্যবসা। এছাড়াও রোহিঙ্গা ধর্ষণ নির্যাতনে মিয়ানমার বাহিনী। এরপরে আমার হাতে রয়েছে কালের কণ্ঠ। এখানে প্রথমেই যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে নতুন সিএসি নুরুল হুদা। এছাড়াও ট্রাম্পের অভিবাসী বিরোধী আদেশ, এবার মামলা ঠুকল 97 কোম্পানি। প্রথম আলো প্রথমেই যে শিরোনামটি রয়েছে নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন। এছাড়াও আছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য সরানোর দাবি, হেফাজতের বিশিষ্টজনদের নিন্দা। এছাড়াও বিধানসভা ভোটে তারা কি এবার মোদিকে ছাড়ছেন। দৈনিক জনকণ্ঠ নুরুল হুদা নতুন সিএসি। এছাড়াও ভাটি বাংলার অনন্য নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে শোকার্ত মানুষের শ্রদ্ধা। এছাড়াও রয়েছে বিশ্ব ব্যাংকের স্বীকৃতি পেল কমিউনিটি ক্লিনিক। এরপর আমার হাতে রয়েছে যুগান্তর। এখানে প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে কেএম নুরুল হুদা সিএসি। এছাড়াও নতুন ইসি নিয়ে হতাশ ও ক্ষুব্ধ বিএনপি। বাবুল আক্তারের মাগুরার বাড়িতে প্রেমিকা বর্ণী। এছাড়াও সাংবাদিক শিমুল হত্যা, পৌর মেয়র মিরু কারাগারে। সমকাল এখানে প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে নুরুল হুদা সিএসি, আমাদের লক্ষ্য নিরপেক্ষ নির্বাচন, নতুন সিএসি। এছাড়াও বিএনপি ক্ষুব্ধ, আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। তিস্তা ও গঙ্গা ব্যারেজ চুক্তি গুরুত্ব পাবে। এবং সবশেষ আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। এখানে প্রধান শিরোনামটি হচ্ছে নুরুল হুদার নতুন সিএসি। এছাড়াও রোহিঙ্গা নারীদের শ্লীলতা হানি করছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। দর্শক, এবারে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাহেদ। কাজী সাহেদ, আপনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আমাদেরকে জানান। শুভ সকাল অর্থী। শুরুতেই জানিয়ে দিচ্ছি রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর শিরোনাম। দৈনিক সানশাইন তারা শিরোনাম করেছে চলে গেলেন জাহানারা জামান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। এছাড়া তাদের আরেকটি শিরোনাম হচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের শাস্তির দাবি, রুয়েট শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জন, নতুন সিইসি নুরুল হুদা। এছাড়া তাদের আরেকটি শিরোনাম হচ্ছে মেয়র মিরু কারাগারে।
দৈনিক সোনালী সংবাদ তারাও শিরোনাম করেছে নতুন সিইসি নুরুল হুদা। এছাড়া পৌর মেয়র মিরু কারাগারে, শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলা, রুয়েটে ক্রেডিট প্রথা বাতিল আন্দোলন, শিক্ষক শিক্ষার্থী মুখোমুখি, শিক্ষা কার্যক্রম অচল। দৈনিক উত্তরা প্রতিদিন তারা শিরোনাম করেছে গেস্ট হাউসের জমি ক্রয়, রাবি প্রশাসন ও শিক্ষক সমিতির টানাপোড়েন, সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র মিরু কারাগারে। দৈনিক রাজশাহী তারা শিরোনাম করেছে উপাচার্যের কাছে জড়িতদের শাস্তি দাবি শিক্ষক সমিতির, পাল্টাপাল্টি আন্দোলন, রুয়েটে অচল অবস্থা। দৈনিক সোনার দেশ তারা শিরোনাম করেছে সাবেক সচিব নুরুল হুদাকে প্রধান করে নির্বাচন কমিশন, অতিথি ভবন কেনায় অনিয়ম হয়নি দাবি রাবি প্রশাসনের। এছাড়া তাদের আরেকটি শিরোনাম আছে এবার রুয়েটের অচল। দৈনিক বার্তা তারাও শিরোনাম করেছে নতুন সিইসি কেএম নুরুল হুদা, চিরবিদায় নিলেন জাহানারা জামান। এছাড়া সবগুলো কাগজই আজকে শিরোনাম করেছে জাতীয় চার নেতার অন্যতম AHM কামরুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের প্রয়াণের খবরটি। আজ আমাদের সঙ্গে এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লাইবুদ্দিন লাবলু। জনাব লাবলু, আপনাকে স্বাগত জানাই। শুরুতেই আমরা জাহানারা জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা আমাদের আলোচনা আজকে একটু শুরু করতে চাই। আপনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, খুব কাছে থেকে দেখেছেন জাহানারা জামানকেও, তো তার সম্পর্কে যদি একটু কিছু বলতেন শুরুতেই। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের এই নিউজ 24-এর সকল কলাকুশলী এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আপনি যেটি অবতারণা করলেন, আমাদের রাজশাহী আমরা যার নামেই গর্ববোধ করি, আমাদের ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘদিনের রাজনীতির সহকর্মী এবং বলা যেতে পারে জীবন এবং মরণের যে যিনি সহচর ছিলেন আমাদের জাতীয় নেতা AHM কামরুজ্জামান হেনা, তার সহধর্মিণী। যেমনিভাবে বঙ্গবন্ধু ধাপে ধাপে বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং জাতির পিতা হতে তাকে সহযোগিতা করেছিলেন তার সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিব, একইভাবে আমাদেরও তা মনে হয়েছে যে রাজশাহীর আমাদের কামরুজ্জামান, জাতীয় নেতা কামরুজ্জামানের ক্ষেত্রে তার সহধর্মিণী তাকে এই হেনা কামরুজ্জামান এবং কামরুজ্জামান হেনার রাজনীতির এই মন্ত্রী কামরুজ্জামান এবং জাতীয় নেতা হওয়ার ক্ষেত্রে আমাদের এই জাহানারা কামরুজ্জামানের অসাধারণ ভূমিকা ছিল। তিনি তার জীবনের শুরুতে এবং সুন্দর সময়গুলোতে উনি তার সাথে ব্যয় করেছেন এবং আপনার মনে আছে ৭৫ পরবর্তী সময়ে যখন বঙ্গবন্ধু মারা যান, শাহাদত বরণ করেন, তার পরবর্তীতে ৩রা নভেম্বরে জেল হত্যায় কারাগারে জাতীয় চার নেতার সাথে আমাদের কামরুজ্জামান হেনা সাহেব শাহাদত বরণ করেন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তার পরবর্তী সময়ে তার সকল সন্তানগুলো আপনাদের মনে আছে আমাদের রাজশাহীর নেতা, জাতীয় নেতায় রূপান্তরিত হয়েছেন। খায়রুজ্জামান লিটন তার বড় জ্যেষ্ঠ পুত্র, তখন তিনিও স্কুল শেষ করেননি। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে সকল তার 4 বোন এবং 2 ভাই লিটন ভাইয়েরা এই সকল নাবালক সন্তানদের নিয়ে এই দুঃসময়ে বাড়ি জমানো, সংসার, ছেলে মেয়েদের লেখাপড়া সব কিছু করার দায়িত্ব উনি ঘাড়ে নিয়েছিলেন। এবং তারপরেও আমরা যারা পরবর্তীতে তার বাড়িতে গিয়েছি দেখেছি যে তার সন্তানদের লালন পালনের বাইরেও রাজশাহী অঞ্চলের এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উনি পুত্র সম সন্তান তুল্য স্নেহ করেছেন। আওয়ামী রাজনীতির, আওয়ামী ঘরানার মানুষদের উনি ভালোবেসেছেন এবং তার স্বামীর ফেলে যাওয়া যে স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর সাথে থেকে রাজনীতি করার এবং এই অঞ্চলকে, বাংলাদেশকে গড়বার, সেই মানসিকতা উনিও পোষণ করেছেন এবং কখনোই অনাদর অবহেলা আমাদের মনে হয়নি, রাজনীতির উপর বিরূপ মনে হয়নি, কষ্ট তার ছিল। আমরা মনে করছি যে তার এই মৃত্যুতে রাজশাহী একজন অভিভাবককেও হারালো। হ্যাঁ, এটা যথার্থই। লিটন ভাইয়ের পরিবার তো বটেই, আমরা রাজশাহী এই অঞ্চলের আমরা একজন অভিভাবককে হারালাম, জাতীয় নেতার সহধর্মিণী, আমাদের জননী তুল্য। আমরা তাকে আপনার মাধ্যমে এই নিউজ 24-এর মাধ্যমে সারা দেশবাসীর কাছে তার বিধি আত্মার আমরা শান্তি কামনা করি, তার জন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব। আমরা একটু আলোচনা পরিবর্তন করতে চাই। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2টি ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন হচ্ছে। সরকারি দলই আন্দোলনটি করছে। একটি হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসের জমি কেনা নিয়ে যে বিতর্কটি শুরু হয়েছে ঢাকায়, আর আরেকটি বিষয় হলো যে নিয়োগ নিয়ে স্থানীয় আওয়ামী লীগরা বিক্ষোভ করছেন বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। সরকারি দলের নেতা হিসেবে আপনি এই আন্দোলনটিকে কিভাবে দেখেন? এটা একটা স্পর্শকাতর প্রশ্ন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি আওয়ামী লীগ থেকেই নির্বাচিত। সেক্ষেত্রে এইভাবে ওপেন আন্দোলনে আমাদের স্থানীয় নেতারা না গেলেও পারতেন। এটি ঘরোয়াভাবে ইউনিভার্সিটি প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে এগুলোই বুঝি ভালো হতো আমার দৃষ্টিতে। আমি তা মনে করি যে এভাবে ওপেন মিছিল মিটিং না করলেও হয়তো পারা যেত। আর গেস্ট হাউসের জমি নিয়ে যে বিষয়টি, সেটি হলো যে আগে দলিল করা হয়েছে, পরে হচ্ছে বাইনানামা চুক্তি করা হয়েছে। আপনি যেহেতু আইনজীবীও, এটি কি আসলে হয় কিনা এরকম? আমি বিষয়টা যেটা দেখেছি, আমি খুব ভালো করে দেখিনি, তবে এই আলোচনাটি আসাটা ঠিক হয়নি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রও ছিলাম, সেই ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের সকল ইমোশন জড়িত আছে। আমাদের জীবনের সুন্দর সময়গুলো আমরা কাটিয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়টি শুধু আমরা লেখাপড়া করেছি এই জন্যই নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস, সেটি বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রেও এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোনালী স্বর্ণোজ্জ্বল ইতিহাস রয়েছে, সমুজ্জ্বল ইতিহাস রয়েছে। সেক্ষেত্রে এরকম একটি বিষয় আসাটা আমাদের জন্য খুব শুভকর নয়। এটি এই কেনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর একটু সতর্কতা অবলম্বন করলে বুঝি ভালো হতো। শিক্ষক সমিতিও কিন্তু এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কিন্তু তদন্তের দাবি জানিয়েছে। তো আমি যেটা মনে করি যে নিশ্চয়ই তদন্ত তো শিক্ষক সমিতি বলতে পারে, আমরাও চাই যে ট্রান্সপারেন্সিটা আনার জন্য তদন্ত হলে ভালোই হয়। আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই যে রুয়েট, যেটি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে কিছুদিন আগে ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলেন। গতকালকে থেকে আবার শিক্ষকরা আন্দোলন শুরু করেছেন, ক্লাস বর্জন করেছেন। এই যে দুই পক্ষের যে আন্দোলন, এটিকে আপনি আসলে কিভাবে দেখেন? ছাত্র শিক্ষকের মধ্যে টানাপোড়ন, এই বিষয়টি ভালোভাবে দেখার সুযোগ কখনোই নেই। আমরা তো জানি যে শিক্ষকের সাথে ছাত্রের যে সম্পর্ক, সেটি পিতা পুত্রের পরেই বা পিতামাতার এবং সন্তানের সম্পর্কের পরেই শিক্ষকদের সাথে ছাত্রদের সম্পর্ক। তো সেই সম্পর্কের এমন হতে পারে যে প্রাপ্তি প্রত্যাশার বিষয় থাকতে পারে, কোনো বিষয়ে কথা বলা যেতে পারে, ডায়লগ বিনিময় হতে পারে, কিন্তু আন্দোলন বাইরে হচ্ছে এটিও খুব ভালো বিষয় নয়। ছাত্রদের দাবি দেওয়া থাকলে ছাত্ররা বলতে পারে, কিন্তু সেক্ষেত্রে আবার শিক্ষকরা আন্দোলনে যাচ্ছে, এটি খুব ভালো দেখায় বলে আমার মনে হয় না। তবে খুব কাছাকাছি সময় এটি সহনীয় পর্যায়ে বা সমঝোতায় আসতে পারলে এটি শুভকর। আমরা যেটা দেখি যে প্রায় মানে ফেব্রুয়ারি মাস আসলেই এই যে বিশ্ববিদ্যালয়গুলি বা রুয়েট বা আমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিন্তু এক ধরনের অস্থিরতা দেখা যায়। এটির কারণ কি মনে করেন আপনি? দেখেন যে 2010 সালে ফারুক হত্যাকাণ্ড, তারপরে গত বছরের আগের যে আন্দোলন, তারপরে হচ্ছে 2 ফেব্রুয়ারি ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ফেব্রুয়ারি আসলেই কিন্তু এই অস্থিরতা হয়। ফেব্রুয়ারি আমাদের অস্তিত্বের সাথে জড়িত। ফেব্রুয়ারি আমাদের ভাষার মাস। সারা পৃথিবীর ইতিহাস খুঁজলে যেটি দেখা যায় যে ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস খুব কম। আমরা দেখেছি যে ভারতে দু একটি জায়গায় প্রাদেশিক ক্ষেত্রে এরকম বিষয় থাকতে পারে, কিন্তু সারা দেশব্যাপী মাতৃভাষার জন্য আন্দোলন এবং জীবন দান করা, রক্ত দেওয়া, জীবন উৎসর্গ করা ইতিহাস সারা পৃথিবীতে এরকম বিরল। এবং সেই ক্ষেত্রে বলা যেতে পারে, আপনি জানেন, আমরা জানি যে আন্তর্জাতিক মাতৃভাষাতে আজকে বাংলা ভাষা প্রতিষ্ঠা পেয়ে সারা পৃথিবীতে এই দিবসকে পালন করা হয়, আমরা গৌরব বোধ করি। তো সেক্ষেত্রে এই দিবসের ক্ষেত্রে বা এই মাসের ক্ষেত্রে আমাদের অনুভূতিটি এরকম, বিশেষ করে ছাত্র সমাজের অনুভূতিটা আরও তীব্র, যে সেক্ষেত্রেই হয়তো এরকম হতে পারে যে এই মাস তো আন্দোলন, এই মাস আসলেই আন্দোলনের কথা ছাত্র সমাজের মনে হয়। সেক্ষেত্রে হয়তো ইস্যু খুঁজতে যেতে পারে, সেই ইস্যু খুঁজতে যাওয়ার ক্ষেত্রে বা এই আন্দোলনের কথা মনে হয়, আন্দোলনের দিকে যাওয়ার ব্যাপারটা, এটা মেবি আমার এটা মনে হয় যে এই দিকে হয়তো ছাত্র সমাজ যায়, আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনের দিকে যায়, এবং সেই ক্ষেত্রে এই বিষয়গুলো তখন অবতারণা হয় বিভিন্ন ক্ষেত্রে। আমরা একটু আরেক বিষয় জানতে চাই যে নির্বাচন কমিশন গঠন নিয়ে কয়েকদিন থেকে যে আলোচনা ছিল সারা দেশ জুড়ে, তো আপনার কাছ থেকে খুব সংক্ষেপেই একটু জানতে চাই যে আপনি যেহেতু আইনজীবী, রাজশাহীর জেলা দায়রা জজ কবিতা খানম এই সার্চ কমিটিতে স্থান পেয়েছেন, তার সম্পর্কে আপনার মূল্যায়নটি কি, আর এই নির্বাচন কমিশনটি বা কেমন হলো বলে আপনি মনে করেন? এই নির্বাচন কমিশন করার ক্ষেত্রে আমার খুব বিস্তর অভিজ্ঞতা জ্ঞান না থাকলেও এইটুকুন আমি জানি যে 90-এর পরে এই যে নির্বাচন কমিশনগুলো আমরা দেখেছি, তাতে আমার ক্ষেত্রে মনে হয়েছে এটি একটি অসাধারণ নির্বাচন কমিশন। অসাধারণ আমি এই ক্ষেত্রেই বলছি যে এত নিরপেক্ষ নির্বাচন কমিশন হবে এটি আমরা এর আগে মনে করতে পারিনি। আমরা তো আকাঙ্ক্ষা করেছিলাম যে বুঝি আওয়ামী লীগ যে নামগুলো দিয়েছিল তার মধ্যে থেকে আরও বেশি নাম আসবে। আপনি খেয়াল করেছেন যে তা কিন্তু আসেনি। এবং এই যে কবিতা খানমের কথা যেটি বললেন, আমি এটি খুদে আইনজীবী হিসেবে এই রাজশাহীর এই কোর্ট চত্বরে
আমার ঘোরাঘুরি আছে, আমার পদচারণা আছে, সেক্ষেত্রে ওনার কোর্টও আমি করেছি। কখনোই মনে হয়নি যে উনি আওয়ামী লীগ ঘরানার। আমি তো বলতে পারি যে উনি অসাধারণ একটা নিরপেক্ষ জেলা ও দায়রা জজ ছিলেন। তো সেই ক্ষেত্রে আমার ধারণা বা আমি বলতে চাই যে এবারের যে নির্বাচন কমিশন সেটি আগে তো বটেই, এবারের যে নির্বাচন কমিশন সেটি অসাধারণ নিরপেক্ষ এবং আমি বিশ্বাস করি এবং আমি মনে করি ভবিষ্যতে জাতি দেখতেও পাবেন যে এই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রেখে সামনে তারা যে নির্বাচন পরিচালনা করবেন সেই নির্বাচনে অসাধারণ নিরপেক্ষতা বজায় রেখেই তারা সেই দায়িত্ব পালন করতে পারবেন বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অর্থী রাজশাহী থেকে আজকে আমাদের সঙ্গে সংবাদপত্র পর্যালোচনায় যোগ দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লাইবউদ্দিন লাবলু। আমরা আবারও পর্যালোচনায় জাহানারা জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে সংবাদপত্র পর্যালোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ অর্থী। কাজী শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ হায়দার, চট্টগ্রাম থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ অর্থী। চট্টগ্রামের সবকটি কাগজেই ঢাকার জাতীয় কাগজগুলোর মতোই নির্বাচন কমিশনের গঠন নিয়ে শীর্ষ শিরোনাম রয়েছে। এর বাইরে আঞ্চলিক নানা প্রতিবেদন তো রয়েছে। দৈনিক আজাদী চট্টগ্রামের প্রাচীনতম দৈনিক, যেটি প্রধান শিরোনাম করেছে নুরুল হুদা নতুন সিএসি এবং 5 সদস্যের কমিশন, নতুন কমিশনে রাখা হলো আওয়ামী লীগ ও বিএনপির তালিকা থেকে একজন করে। এছাড়াও আছে শিরোনাম মুক্তিযোদ্ধা যাচাই বাছাই, মহানগর ও লামা কমিটির কার্যক্রম স্থগিত, নাশকতা নয় অসতর্কতায় বিস্ফোরণ, বাকুলিয়ায় মাদ্রাসা ভবনের ঘটনার মূল উৎস রান্নাঘরের চুলার পুঞ্জীভূত গ্যাস এবং তদন্ত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে এই প্রতিবেদনটি তারা করেছেন। প্রতিবেদনে যে সুপারিশ রয়েছে তার উপর আলাদা গুচ্ছ প্রতিবেদনও রয়েছে। সব মার্কেটের প্রতি দোকানে স্মোক ডিটেক্টর এবং ফায়ার স্ট্রিং মেশিন স্থাপনের নির্দেশ। এছাড়াও প্রাত্যহিকভাবে রয়েছে ভাষা দিবসের ভাষা সংগ্রামের মাসের প্রাত্যহিক যে রিপোর্ট সেটি রয়েছে। এছাড়াও বিজিবির মিজান হত্যার পর থেকে বেড়েছে বিজিপির বাড়াবাড়ি, মিয়ানমার ইস্যুতে সীমান্ত পরিস্থিতি নিয়ে একাধিক প্রতিবেদন, নাফ নদীতে বিজিপির গুলিতে জেলের মৃত্যু। এছাড়াও রোহিঙ্গাদের হাতিয়ায় সরানোর উদ্যোগে সামিল হতে চায় আন্তর্জাতিক সম্প্রদায়, কলেজ স্কুলের মাঠের ঘটনা নিছক অসাবধানতা বশত দুর্ঘটনা বলে বলেছে পুলিশ। এই হলো চট্টগ্রামের আজাদির শিরোনাম। দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি নির্বাচন কমিশনকে নিয়ে প্রধান প্রতিবেদন তারাও করেছেন। এছাড়াও বাঁশখালীর গন্ডামারায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে যে অতি সাম্প্রতিক যে হতাহতের ঘটনা সেটি নিয়ে তারা শিরোনাম করেছেন। লিয়াকত সহ 29 জনের বিরুদ্ধে মামলা নিতে বাঁশখালী থানার ওসিকে আদালতের নির্দেশ। অর্থাৎ লিয়াকত অর্থাৎ বিএনপি নেতা এবং চেয়ারম্যান, যার নেতৃত্বে সংগ্রাম গড়ে উঠছিল। এছাড়াও রিহাব চট্টগ্রাম ফেয়ার শুরু, কাল রেডিসনে এক ছাদের নিচে 7 ও 7 ফ্ল্যাট, নগর মুক্তিযোদ্ধা ও লামা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির কার্যক্রম স্থগিতের কথাও এই কাগজটি বিশেষ প্রতিবেদন দিয়েছে। এছাড়াও ওয়ার্ড কাউন্সিলর চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর তৌফিকের অস্ত্র গুলির জিম্মা চেয়ে আবেদন নামঞ্জুর। এই ওয়ার্ড কাউন্সিলরের অস্ত্র পাওয়া গিয়েছিল অতি সম্প্রতি অন্য একজন যুবকের কাছে। এছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক নিয়োগে 21 জনের নাম, নতুন 7 জনের অন্তর্ভুক্তি প্রশ্নবিদ্ধ। দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি শিরোনাম করেছে নির্বাচন কমিশনের গঠন নিয়ে গুচ্ছ প্রতিবেদন আছে। এছাড়াও আবাসন খাত ঘুরে দাঁড়ানোর পথে 4 বাধা, কর্মবিরতিতে যাচ্ছে লাইটারের শ্রমিকরা, বার্ষিক বেতন ও বকেয়া পরিশোধের দাবি। এছাড়াও বন্দর উপদেষ্টা কমিটির সভা হচ্ছে না 9 মাসেও, এ নিয়ে আরেকটি প্রতিবেদন। চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত 1, আহত 9। বাঁশখালীর সেই প্রতিবেদন এই কাগজটির বিশেষ গুরুত্ব সহকারে ছেকেছে। এছাড়াও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনমুখী তৎপরতায় বিশেষ করে 3 প্যানেলের প্রার্থীরা এক মঞ্চে উঠে কিছু প্রতিজ্ঞা করেছেন, প্রত্যয় জানিয়েছেন। এটার উপর বিশেষ রিপোর্ট আছে। চট্টগ্রামে আবাদ কমেছে মাত্র 1 হেক্টর, এবার 61,000 হেক্টর জমিতে বোরো চাষের খবর। এছাড়াও সুপ্রভাত বাংলাদেশ আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি আজ বিশেষায়িত একটি আয়োজন করেছে চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে। তারা এই প্রথম পাতার জুড়েই বন্দরের উপর একাধিক প্রতিবেদন করেছে, যেটিতে বলা হচ্ছে বন্দর সক্ষমতা হুমকির মুখে আছে, অনেক সক্ষমতা বাড়াতে হবে
আছে অনেক সম্ভাবনা, বাড়াতে হবে সক্ষমতা এবং বন্দরকে এগিয়ে নিতে বে টার্মিনাল ওই ভরসা সুফল মিলবে 2019 থেকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল। এছাড়াও বন্দর ব্যবহারকারীদের অভিমত নিয়ে গুচ্ছ প্রতিবেদন আছে। এই হলো চট্টগ্রামের শীর্ষ কাগজগুলোর প্রধানতম শিরোনাম। আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, যিনি চট্টগ্রাম বারের আইনজীবীও অ্যাডভোকেট উম্মে হাবিবা। স্বাগত জানাই আপনাকে। আমরা শিরোনামগুলো এতক্ষণ পড়ছিলাম। আজকে তো সবকটি কাগজেই নির্বাচনমুখী, নতুন নির্বাচন, সিইসি সহ নির্বাচন কমিশনারদের নিযুক্তির খবর। চট্টগ্রামের পরিপ্রেক্ষিতে যদি বলি, ঢাকার এই নতুন খবরটি, জাতীয় খবরটি চট্টগ্রামকেও ছুঁয়ে গেছে। নির্বাচনমুখী চট্টগ্রামের যে তৎপরতা, সেটির উপর দাঁড়িয়ে কেমন আশা করছেন এই নতুন সিইসির কাছ থেকে কিংবা কমিশন থেকে? আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিউজ 24 দর্শক শ্রোতাকে। এবং মানে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই দেখিয়েছিল যে সিইসি গঠিত হবে, কিভাবে হবে, এবং 1.5 মাসের জল্পনা কল্পনা শেষে গতকাল আমরা দেখতে পাই যে সন্ধ্যার দিকে একটি সুন্দর, মানে অনেক গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক একটি প্রাতিষ্ঠানিক একটা রূপ হচ্ছে সিইসি। এবং তারই একটি আমাদের রাষ্ট্রপতি আমাদের খুব সুন্দর একটি সিইসি আমাদেরকে উপহার দিয়েছেন গতকাল সন্ধ্যায়। এবং তার মধ্যে সাবেক আমাদের যে সচিব, নুরুল হুদা, ওনাকে করেই প্রধান নির্বাচন কমিশন করেই আমাদের এই সিইসিটা গঠিত হয়। এবং তার সাথে আরও বেশি আমি আনন্দিত, সেখানে একজন মহিলা, আমাদের প্রথম একজন মহিলা, যিনি সাবেক রাজশাহী জেলা এবং দায়রা জাজ কবিতা খানম, তিনিও এখানে সদস্য হিসেবে আছেন। এবং আরও আছেন, আমরা যতটুকু জানি যে এখানে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার এবং সাবেক সচিব রফিকুল ইসলাম। ওনাদের কাছ থেকে প্রত্যাশাটা কেমন? ওনাদের কাছে প্রত্যাশাটা হচ্ছে এটা সম্পূর্ণ একটা আসলে জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং সীমাবদ্ধতা। এই জিনিস সাংবিধানিক কোনো পোস্ট যখন আমরা দেখতে পাই, তখন এখানে এই জিনিসগুলো কাজ করে যে আমরা কতটুকু মানুষের আস্থার জায়গাটা, মানুষের বিশ্বাসের জায়গাটা, জনগণের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য আমাদের যে জনগণের উপর যে আমরা, জনগণই হচ্ছে সম্পূর্ণ এখানে ক্ষমতার মূল উৎস, কিন্তু জনগণ। তো জনগণের ওই আশাকাঙ্ক্ষার দিকে চেয়ে আমি আশাবাদী যে আমাদের যে নুরুল হুদার, আমাদের যে নতুন নির্বাচন কমিশন নেতৃত্বে যে সিইসি গঠিত হলো, সেটা অবশ্যই জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং জনগণের দায়বদ্ধতার জায়গায় তারা স্পষ্ট থাকবে এবং তারা স্পষ্টভাবেই এবং তারা জবাবদিহিতা রেখেই তাদের সেই যথাযথ দায়িত্ব পালন করে একটি সুন্দর নির্বাচন আমাদের উপহার দিবে। আরেকটি বিষয়, নাফ নদীতে গোলাগুলির ঘটনা তো কদিন ধরে খুব ঘটছেই, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে এবং গতকালও একজন জেলে মৃত্যু ঘটেছে। এই পরিস্থিতির আসলে সমাধানের পথটা কি বলে মনে করছেন একজন গণপ্রতিনিধি হিসেবে? আসলে নাফ নদীতে বিজেপির, মানে এই যে নাফ নদীতে যখন জেলেরা মাছ ধরতে যায়, তারা মানে সব আমরা দীর্ঘদিন ধরে শুনে আসতেছি যে মানে এমনি তো রোহিঙ্গাদেরকে নিয়ে সমস্যাতে আমরা অলরেডি আছি, আমাদের পুরো বাংলাদেশ এটা নিয়ে জর্জরিত, এই রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা নিয়ে। তার মধ্যে এই যে নাফ নদীতে যে জেলেদের মৃত্যু, নাহলে ওদেরকে মেরে ফেলতেছে, নাহলে ওদেরকে অপহরণ করা হচ্ছে, না হলে মুক্তিপণ দাবি করা হচ্ছে, মানে অনবরত, মানে নানান রকম অপরাধ এখানে সংগঠিত হচ্ছে একদম অহরহ, এবং এগুলো প্রকাশ্যে হচ্ছে। তো আসলে আমি মনে করি এগুলো আমাদেরকে অনেক, আপনাদের যারা সাংবাদিক ভাইরা আছেন তারা অবশ্যই আপনারা অনেক সচেতন। তো এভাবে এরা কিন্তু মানুষ। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই মনে রাখতে হবে, এই যে যারা আছে তারা কোন দল কোন গ্রুপ এগুলো না দেখে সবাই কিন্তু আমরা মানুষের এটা কিন্তু এটা মৌলিক অধিকার, যে ওর বেঁচে থাকার যে অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, এগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। এই জায়গাগুলোতে আমার মনে হয় একটু আমাদের সুশীল সমাজ যারা, সিভিল সোসাইটি যারা, তারা আর একটু যদি স্ট্রংলি আমরা একত্রিত হই, জোরে আওয়াজ করি। বাকুলিয়া নগরীর বাকুলিয়া গ্যাস বিস্ফোরণে মারা গেছেন অতি সম্প্রতির ঘটনা, হতাহতের ঘটনা আছে এবং কাল তদন্ত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে আজকে একাধিক কাগজী রিপোর্ট আছে। আপনি কি মনে করেন এই যে আবদ্ধ গ্যাসের যে বিস্ফোরণ, সেটি থেকে বাসাবাড়ি কিংবা দোকানপাট এই ধরনের ঘটনা এড়াতে কি করা যেতে পারে? না, এটা আসলে আমি সবসময় মনে করি এটা যারা রান্নাঘরের দায়িত্বে যারা থাকে, কারণ এটা কিন্তু নিরাপদ হাউজিং সোসাইটি নামটা, এবং এটা মাদ্রাসায় হয় ঘটনাটা, আমি যতটুকু জানি মাদ্রাসার এই যে এতগুলা স্টুডেন্ট, এত নিরাপদ হাউজিং সোসাইটিতে নিরাপদ না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনি যে রান্নাঘরের দায়িত্বে যেই থাকে এবং যিনি ম্যানেজমেন্ট কমিটিতে আছে, আমার এখন সেভাবে মনে হচ্ছে তাদেরও উচিত যে একটু রাত্রে
রান্নাঘরের চুলাটা বন্ধ হয়েছে কিনা, রান্নাঘরের মানে চুলার গ্যাস লাইনটা, এই জিনিসগুলো দেখা উচিত। কারণ আমরা কিন্তু অনেক মানে এই পর্যন্ত বড় বড় ঘটনা কিন্তু রান্নাঘরের আগুন থেকেই হয়েছিল। এবং আমি নিজেও, আমি সবসময় যতই কাজ থাকুক, আমি রান্নাঘরের কাজে নিয়ে চুলাটা বন্ধ করেছি কিনা এটা আমি নিজেও দেখি। এটা আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে, কারণ না হলে এভাবে করে জীবন দিতে হবে, মানে অহরহ জীবন যাবে, যেগুলা মানে এগুলো কোনো প্রতীকের, এগুলো কোনো আসলে কেউ উদ্যোগ নিচ্ছে না এগুলোর জন্য। এগুলো জনসচেতনতা বাড়াতে হবে এবং সবচেয়ে বড় কথা পারিবারিক সচেতনতা বাড়াতে হবে। আইনজীবী সমিতির নির্বাচন অত্যাসন্ন, গতকাল 3 প্যানেল একই মঞ্চে দাঁড়িয়ে কিছু কথা বলেছেন। আপনি একজন আইনজীবী হিসেবে সমিতির নির্বাচনকে কেমন আশা করছেন? কেমন হতে পারে? শান্তিপূর্ণ পরিস্থিতি হতে পারে নাকি কোনো সংঘর্ষ? ওই প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম। আমাদের 3 জন সমন্বয় এবং ঐক্য জোটের 3টা প্যানেলকে একত্রিত করে মানে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে ফেরদৌস আহমেদের নেতৃত্বে, আমাদের লার্নার সিনিয়র, তো এটা আসলে আমরা খুবই আশাবাদী। কারণ ওনার বক্তৃতায় স্পষ্ট বলে দিয়েছে যে আমরা মানে কোনো দল মত নির্বিশেষে একদম সুষ্ঠুভাবে একটা নির্বাচন আমরা উপহার দিব এবং এখানে কোনো রকম টাকার ছড়াছড়ি মানে যেগুলো আমাদের আইনের বাইরে এরকম কোনো কিছু যদি ধরা পড়ে সেটা যথাযথ ব্যবস্থা উনি নেবেন, এভাবে করে উনি আশ্বস্ত করেছেন। তো সুতরাং আমি ওনার এই নির্বাচন কমিশন নিয়ে আমি খুবই আশাবাদী। নিঃসন্দেহে আইনজীবী সমিতির নির্বাচনের মতো আমাদের সামনের সব নির্বাচন, জাতীয় নির্বাচন সহ সব নির্বাচন শান্তিপূর্ণ এবং আশাবাদের জায়গা থেকে হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, চট্টগ্রাম বারের আইনজীবী অ্যাডভোকেট উম্মে হাবিবা। আমরা এতক্ষণ চট্টগ্রাম স্টুডিও থেকে দিনের সংবাদপত্র পর্যালোচনা করছিলাম। সংবাদ প্রবাহে নিয়ে আলোচনায় আমাদের আজকে অতিথি তথ্যপূর্ণ বক্তব্য রাখলেন। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ অর্থী। রিয়াজ হায়দার, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংবাদপত্র পর্যালোচনায় আমাদের সঙ্গে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন কাজী শাহেদ এবং চট্টগ্রাম থেকে রিয়াজ হায়দার। বাণিজ্যিকভাবে গোলাপ চাষের সফলতার খবর জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। কুমিল্লায় এই প্রথম বাণিজ্যিকভাবে গোলাপ ফুলের চাষ শুরু হয়েছে। গোলাপ চাষ করে স্বাবলম্বী হয়েছেন প্রান্তিক কৃষক এরশাদুর রহমান। গোলাপ চাষে তার সাফল্য দেখে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় কৃষকরাও। প্রতিনিধি মহিউদ্দিন মোল্লার পাঠানো তথ্যচিত্রে তাজিন আশরাফির ডেস্ক রিপোর্ট। গোলাপ শীতকালীন ফুল হলেও সারা বছর চাষ করা যায়। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়ে ব্যাপক চাহিদা থাকে এই ফুলের। অন্য সব অর্থকরী ফসল থেকে বছরে 1-2 বার মুনাফা আসলেও গোলাপ চাষে অর্থ আসে প্রতিদিন। শুধু একবার বাগান করলে 1 দশক আয় করা যায় নিয়মিত। এই মৌসুমে গোলাপ চাষ করে বেশ লাভবান হয়েছেন কুমিল্লার দক্ষিণ সদর উপজেলার এরশাদুর রহমান। 2000 চারা দিয়ে গোলাপ বাগানটা শুরু করি, তারপরে আরও 1000 লাগাইছি। সর্বমোট এখন আমার 3000 চারা আছে এখানে। আর এতে করে ভালো একটা প্রফিট দেখতেছি। তার সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও। আমার ভাতিজা করতে আছে, আমরা দেখতে আছি খুব মানে উন্নত হচ্ছে, এটা আমরা আগামীতে করা শুরু করব। গোলাপ চাষের মাধ্যমে চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে বলে জানান কৃষি কর্মকর্তারা। অত্যন্ত সহজে কুমিল্লা মাটিতে গোলাপ চাষ সফলভাবে করা যাবে এবং গোলাপে প্রতিদিন ইনকাম আসবে। আর গোলাপে একটা বিশেষত্ব হলো একবার যদি চারা লাগায় এটা 10 বছর পর্যন্ত ফুল কাটতে পারবে এবং প্রতিদিন ইনকাম আসবে, আর ধানের চেয়ে কয়েক গুণ বেশি। আমরা আশা করছি এই বাগান দেখা দেখি অনেকেই আরো উদ্বুদ্ধ হবেন এবং এই এলাকায় এই ধরনের জমিগুলিতে গোলাপের চাষ করলে তারা অর্থনৈতিকভাবে যেমন লাভবান হবেন, তেমনি আমাদের এই দেশে এখনো ফুলের চাহিদা বিদেশ থেকে আসে, সেটা আমরা মেটাতে পারবো। 1 বিঘা জমিতে গোলাপের 3000 চারা লাগিয়ে বছরে আয় করা সম্ভব 1.5 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নতুন নির্বাচন কমিশন গঠন করলেন রাষ্ট্রপতি। সিইসি হলেন সাবেক সচিব KM নুরুল হুদা। দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন নতুন সিইসি। আজ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। বাংলাদেশে এখনো জঙ্গি হামলার হুমকিতে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এমন তথ্যের সাথে একমত নন নিরাপত্তা বিশ্লেষকরা ও পুলিশ প্রশাসন। বায়ান্নের স্মৃতি ধরে রাখতে নিরলস কাজ করছে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র। ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগ্রহশালায় রয়েছে অনেক দুর্লভ নথিপত্র। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।